সবার প্রথম বলবো যে ইংলিশ বিষয়টাতে যদি তুমি ভয়টা রেখে দাও, তাহলে সেই ইংলিশ বিষয় থেকে তোমার দুর্বলতা কোনোদিনই সরবে না। ইংলিশ বিষয়ের প্রতি সবার আগে ভয়টাকে মনের মধ্যে থেকে দূর করো। যদি ভয়টাকে তাড়াতে পারো, তাহলে ইংলিশ বিষয়টা আমাদের কাছে জটিল হয়ে আসবে না। আজকে যে কথাগুলো বলবো সেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার প্রত্যেকটি ছোট ছোট ভাই বোনদের জন্য খুব প্রয়োজনীয় কিছু কথা। ইংলিশ পরীক্ষা আমরা যখন দিতে যাব, একটা বিষয় সবসময় মনে রাখবে যে ইংলিশ পরীক্ষার জন্য সহজতম একটা সাবজেক্ট। কেন বলছি সহজতম? না, এতে তুমি তোমার মস্তিষ্ককে খাটিয়ে অ্যান্সারটা লিখে আসতে পারবে। তার জন্য আগে সিলেবাসটা ভালো করে একটু বুঝে নাও। আমরা প্রথমেই জানি যে আমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা। এই 40 নম্বরের পরীক্ষার মধ্যে সেকশন ওয়াইজ ভাগ করা আছে আমাদের নাম্বার প্যাটার্ন গুলো। আমরা বিভিন্ন মডেল কোয়েশ্চেন সেট থেকে দেখেছি, যেটা পর্ষদ থেকে প্রকাশিত হয়েছিল। সেকশন এ, সেকশন বি, সেকশন সি এভাবে ভাগ করা আছে। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রথমে পেয়ে যাচ্ছি 2 মার্কস কোয়েশ্চেন। এই 2 মার্কস কোয়েশ্চেন অ্যান্সার লেখার জন্য আমাদেরকে একটা কথা ভালো করে মনে রাখতে হবে। এই 2 মার্কস যখন আমি লিখবো কোয়েশ্চেনের অ্যান্সার গুলো, এই 2 মার্কসের অ্যান্সারের জন্য আমাকে 20 থেকে 25টা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে। 20 থেকে 25টা শব্দ আমি অ্যান্সারের জন্য ব্যবহার করব। এতে আমরা 4টি কোশ্চেন পাবো। এই 4টি কোশ্চেন এর মধ্যে আমাকে করতে হবে কটা? 2টো। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2। তাহলে 2 × 2 = 4। এটা আমরা প্রোজ থেকেও পাচ্ছি, আর যে ভার্স আছে সেই ভার্স থেকেও পাচ্ছি। 4টা 2 মার্কসের কোশ্চেন, যার প্রত্যেকটি মান হচ্ছে 2 করে। 2 × 2 = 4। এটা আমাদের 2 মার্কসের যে প্যাটার্নটা সেখানে গেল। আমরা এখান থেকে 4 + 4 = 8 মার্কস এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপর যে 6 মার্কস কোশ্চেন আছে, আমি 6 মার্কসটা পরে বলছি। তো এরপর আমি 3 মার্কসে যাই। 3 মার্কস যে কোশ্চেন আছে, 3 মার্কস কোশ্চেন আমরা কোথায় পাবো? 3 মার্কসের কোশ্চেন পাবো আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে, এই গ্রামার পোর্শনে দেখবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রত্যেকটাতেই আমরা 2x টাইপ কোশ্চেন পাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা দুটো জায়গা পাবো, তাহলে 2 কোশ্চেন্স পাচ্ছি আমরা। 2 কোশ্চেন্স পাচ্ছি। এই 2 কোশ্চেন্সের মধ্যে বিষয়টা লক্ষ্য করো। প্রথমে আমি আর্টিকেল প্রিপোজিশনের দিক থেকে দেখি। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এই আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়েও আমরা ন্যারেশন চেঞ্জের মতো ভাবে অ্যান্সার গুলো বা কোশ্চেন গুলো পেতে পারি, ন্যারেশন চেঞ্জ এর আকারে। এখানে আমাদের ডাইরেক্ট স্পিচটা দেওয়া থাকবে, ডাইরেক্ট স্পিচ। তার সাথে সাথে আমাদের ইনডাইরেক্ট স্পিচটাও থাকবে, ইনডাইরেক্ট স্পিচ। এবার শূন্যস্থান থাকবে এই ইনডাইরেক্ট স্পিচটাতে, ফিল ইন করতে হবে আমাদেরকে। সেখানে 3টা জায়গা দেওয়া থাকবে, সেখান থেকে আমি কত পাচ্ছি? 3 মার্কস। তাহলে এই 8 মার্কসের সঙ্গে আবার 3 মার্কস কাউন্ট হলো। আর একটা 2 মার্কসের পার্ট রয়ে গেল, আমি এখানটাতে বলে দিই, যেখানে এটাও কিন্তু গ্রামার থেকে। এই গ্রামার থেকেও কিন্তু আমরা 2 মার্কসের একটা পার্ট পাবো, যেখানে আমরা সিনথেসিস পাচ্ছি। সিনথেসিস, এই সিনথেসিস পার্টে আমরা 2 কোশ্চেন্স পাবো।
টু কোশ্চেন, এই দুটা কোশ্চেন মার্কস কিন্তু 2 into 1, একটা আমাদেরকে করতে হবে যেখানে মার্ক থাকবে 2। তাহলে আমাদের এখানে 2 যোগ হলো, তারপর 3 যোগ হলো। ক্লিয়ার? এরপর 2 এরপর 3 যখন আমরা পাচ্ছি, এরপর আমি আসছি ড্রামা পার্টটাতে। ড্রামা, এই ড্রামা পার্টে আমরা জানি আমাদের রাইডার্স টু দ্য সি আছে, যেটা আমরা থার্ড সেমিস্টারে এমসিকিউ এর জন্য পড়েছিলাম। সেটা সেকেন্ড টাইম আমরা পড়ছি 5 মার্কসের জন্য। 5 মার্কস থাকছে এখানে, 2 কোশ্চেন থাকবে, 2 কোশ্চেন, কিন্তু আমাদেরকে 5 into 1 এ দেওয়া থাকবে। টোটাল মার্কসটা 5। এবার দুটো কোশ্চেন, আমাকে একটা লিখতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা, সেখান থেকে আমরা পাচ্ছি কত? 5 মার্কস। তাহলে আমার এখানে আবার 5 যোগ হয়ে গেল। এরপর ড্রামা পার্টের পরে আমরা আসছি রাইটিং পার্ট। রাইটিং পার্ট, এই রাইটিং পার্টে আমাদের নতুন যে পার্ট সেটা হচ্ছে এসে। এসে পার্ট, এটা বাদ দিয়েও মানে অর দিয়েও আমরা পাচ্ছি কি? ইমেল, ইমেল অ্যান্ড ব্লগ। ইমেল অ্যান্ড ব্লগ, এই এসে পার্টটা এটা থাকবে টোটাল 10 মার্কস। 10 মার্কস। আর 10 মার্কস। আর ইমেল অ্যান্ড ব্লগ থেকে এখানে থাকছে 5 + 5 = 10 মার্কস। কিভাবে রাইটিং লিখতে হয় আমি আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে প্রত্যেকটা প্যাটার্ন আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভাগ বলা আছে, কি কি প্রসিডিউর ইউজ করতে হয় সব বলা আছে। তাহলে এখান থেকে আমার 10 নাম্বার আবার যোগ হয়ে যাচ্ছে। এরপর আমাদের যে 6 মার্কস কোশ্চেন, 6 মার্কস কোশ্চেনস, সেই 6 মার্কস কোশ্চেন এর অ্যান্সার লিখতে গেলে মনে রাখবে একটা কথা বলছি, যে 100 থেকে 120টা ওয়ার্ডস তোমাকে রাখতে হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে আসবে নাম্বারটা 6 মার্কস পাওয়ার জন্য। এই 100 থেকে 120টা শব্দ তুমি দিলে, এখানে যে কোশ্চেনগুলো থাকছে সেখানে প্রোজ থেকে অর্থাৎ গল্প থেকে আমি পাচ্ছি 2 into 1। 6 মার্কসের কোশ্চেন দুটো দেওয়া থাকছে, আমাকে একটা লিখতে হবে, 6 into 1, 6 into 1, তাহলে 6 মার্কস পাচ্ছি। আর পোয়েট্রি থেকে আমি পাচ্ছি, বা পোয়েট্রি বা এখান থেকে ভার্স বলতে পারি, VERSE, এই পোর্শন থেকেও 6 into 1 দুটো করে দেওয়া থাকছে, একটা লিখতে হবে, এখানে দুটো না, এখানে 3টা থাকবে, 3টা পোয়েম থেকে 3টা কোশ্চেন থাকবে, আমাকে একটা লিখতে হবে, 6 মার্কস। তাহলে 6 + 6 = 12। এখানে আবার 12 মার্কস অ্যাড হলো। তাহলে 8 + 2 + 3 + 5 + 10 + 12। এবার দেখো 10, 12 আর 10 22, 22 আর 5 27, 27 আর 3 30, 32 আর 8 টোটাল হয়ে গেল 40 মার্কস। ঠিক আছে, এবার খাতাটা কিভাবে তৈরি করবে এটা একটু ভালো করে শোনো। আমরা পরীক্ষার জন্য 24 পাতার একটা বাউন্ডিং কাগজ দেখতে পাবো। পরীক্ষার জন্য 24 পাতা, কোনো লুজ সিট কিন্তু দেওয়া হবে না। এই 24 পাতার যে সিটটা তোমাকে দেওয়া হবে আমার ইংলিশ সাবজেক্টের জন্য কিন্তু এনাফ, যথেষ্ট পরিমাণ জায়গা, তাহলে আমাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এবার খাতাটা যখন সাজাবে, খাতার জাস্ট উপরে একটা মার্জিন টানবে আর বাঁ দিকে একটা মার্জিন টানবে, খাতাটা যেন সবসময় সুন্দরভাবে সাজানো হয়। দুটো কালি ইউজ করতে বলেছি, দুটো কালি ইউজ করবে, ব্লু অ্যান্ড ব্ল্যাক। এরপর একটা কালি দিয়ে তুমি মার্জিনটা আগে টেনে নিলে, যেহেতু তুমি টাইম পাচ্ছ
10 মিনিট টাইম পাচ্ছ প্রশ্নটা দেখার জন্য, 10 মিনিট টাইম পাচ্ছ খাতাটাকে রেডি করার জন্য। তো আগে তুমি মার্জিনটা টেনে নিলে এবং মার্জিনটা টানা হয়ে গেল, এরপর তুমি দাগ নম্বর, প্রত্যেকটি কোশ্চেনের দাগ নম্বর সঠিকভাবে দেবে। তোমার এমনও মনে হতে পারে যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমার একটু অসুবিধা লাগছে, আমি অ্যান্সারটা পরে লিখবো, তাহলে সেই জায়গাটা তুমি একটু ফাঁকা রেখে দাও। তুমি তো বুঝতে পারছো গ্রিজটা কতটা আসতে পারে, কারণ প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তোমার ওয়ার্ডটা লিমিটের মধ্যে চলে আসছে। আর যখন তুমি পরীক্ষাটার জন্য আগেই প্রশ্নটা পেয়ে প্রশ্নটা অ্যান্সারটা লেখার জন্য তুমি সময়টা কাউন্ট করে নিচ্ছ যে এই কোশ্চেনটা আমার এতটা টাইম লাগতে পারে, তাই তুমি সেই জায়গাটা একটু ফাঁকা রেখে দাও। তারপরে তুমি কোশ্চেন নাম্বারটা দিয়ে পরের কোশ্চেন অ্যান্সার তুমি লিখতে শুরু করো। এইভাবে একটা জিনিস খেয়াল রাখবে। আর সবসময় দেখবে যে খাতার যে মার্জিনটা আমি বাঁ দিকে টেনেছি এই পোর্শনে, এখানে কিন্তু আমাকে নাম্বার বসানো হবে। যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকাগণ খাতাগুলো দেখবেন, ওনারা কিন্তু এ পাশে মার্ক বসাবে। আর পার্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো ভাঙা থাকবে তার পার্টটাও কিন্তু, তার কোশ্চেনের মার্কটা কিন্তু, অ্যান্সারের মার্কটা কিন্তু এই ডান পাশে বসবে। তাই খাতার বাঁ দিক ডান দিক একটু সুন্দরভাবে জায়গা তোমরা রেখে দেবে। এই পাশে কিন্তু মার্জিন দেবে না, কিন্তু জায়গাটা যেন একটু থাকে নাম্বারটা বসানোর জন্য। প্যারাগ্রাফ যখন লিখবে বা এসে রাইটিং যদি কেউ লেখো, সেখানে কিন্তু যখন তুমি পয়েন্ট করবে, প্রথমে একটা টাইটেল দিলে, টাইটেলের পরে যখন ইন্ট্রোডাকশন পয়েন্ট করে, তখন মেন বডিতে যখন তুমি লিখতে যাবে সেখানে একটা আলাদা কালি ব্যবহার করে তুমি পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। আর পয়েন্টটাকে যখন এক্সপ্লেন করবে তখন তুমি অন্য একটা কালি ব্যবহার করতে পারো। এরপর কনক্লুশন পার্ট, এভাবে তুমি এসে রাইটিংটা শেষ করলে। আমরা আগে প্যারাগ্রাফ রাইটিং করেছি, প্যারাগ্রাফের মতোই এসে রাইটিং, কিছু ওয়ার্ড সংখ্যা আমাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমার কাছে এসে রাইটিং কমপ্লিট। যদি কোশ্চেনটা পড়ে মনে হয় যে এসে রাইটিং আমার পক্ষে একটু অসুবিধা লাগছে, আমি বলেছি যে তোমরা অন্য যে টপিকটা আছে সেটা ব্যবহার করতে পারো, সেটা বেছে নিতে পারো। সেখানে ইমেল রাইটিং পাবে, 75টা শব্দের মধ্যে ইমেল রাইটিং, আর 75টা শব্দের মধ্যে ব্লগ রাইটিং। 5+5 = 10 মার্কস। এবারে ইমেল রাইটিং বিষয়টা আরেকবার বলি। ইমেল রাইটিং যখন লিখবে, যেন প্রত্যেকটা গ্রামার পোর্শন, প্রত্যেকটা লাইনের যে গ্রামার স্ট্রাকচার সেটা যেন ঠিক থাকে। একটা লাইন, একটা সেন্টেন্স তুমি লিখেছো, সেই সেন্টেন্সটা যদি মেন গ্রামার পোর্শনের দিক থেকে যদি তোমার ভার্ব স্ট্রাকচার বা টেন্স স্ট্রাকচার যদি তোমার ভুল হয়ে যায়, সেই লাইনটা থেকে তুমি কোনো মতে নাম্বার পেতে পারো না। এবার যদি তোমাকে শিক্ষক মহাশয় দিয়ে দেন সেটা আলাদা, কিন্তু গ্রামার পোর্শনের ক্ষেত্রে আর রাইটিং পোর্শনের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমার দেখা হয় ভালো করে। রাইটিংটা থেকে নাম্বারটা তোমাকে দেওয়া হয় শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারটাকে মেনে। তাই সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখবে। প্রথমেই যে নিয়মগুলো আমি বলেছি ইমেল রাইটিং এর ক্ষেত্রে, প্রথমে ফর্ম দিলে, ফর্মের পর আমি বোর্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফর্ম দিলে, এবার ফর্মটা দেওয়ার পরে তার আগে ডেট দিলে, এখানে ডেট আগে দিলে, ডেটটা দেওয়ার পর যে ডেটে তুমি লিখছো সেই ডেটটা দিলে। এবার ফর্মটা দেওয়ার পর একটা ইমেল আইডি দরকার হয়, এখানে ফর্ম বলতে যে লিখছে মানে তোমার নিজের ইমেল আইডি দিলে। এরপর তুমি দিলে কি টু, টু মানে যাকে তুমি ইমেলটা পাঠাচ্ছ তার ইমেল আইডি। এরপর একটা সাবজেক্ট, অতি অবশ্যই সাবজেক্টটা দেবে, সাবজেক্টটা লাগবে। এই সাবজেক্টটা দেওয়ার পর নিচে এবারে তুমি স্যার বা ম্যাডামকে দিয়ে অ্যাড্রেস করে লিখতে পারো, স্যার বা ম্যাডাম। এভাবে লেখার পর জাস্ট চলতে থাকলো, কমাটা দিয়ে নিচের থেকে লেখাটা শুরু হলো, এবারে চলতে থাকছে। শেষে যখন শেষ করছো তুমি ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ফেইথফুলি লিখে পরে নিচের নামটা দিয়ে তুমি শেষ করলে। আমার প্ল্যাটফর্মের মধ্যে ইমেল রাইটিং এর ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু প্রয়োজন হলে আজকের রাতটির মধ্যে তোমরা অবশ্যই দেখে নেবে যদি দরকার থাকে তো। এরপর আসি ব্লগ রাইটিং এর ক্ষেত্রে। ব্লগ আমাদের একটা নতুন অধ্যায়, এই জেনারেশনের কথা ভেবেই হয়তো পর্ষদ থেকে এই সিলেবাসটা বানিয়েছে, এই রাইটিং এর যে কথাগুলো মাথার মধ্যে এনেছে। দেখো ব্লগ আর ব্লগ এর মধ্যে তফাৎ আছে। ব্লগ আমরা জানি যেখানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে ফোন এর মাধ্যমে ভিডিওর আকারে দেখানো হয়, আর ব্লগ হচ্ছে রিটেন পোর্শন, অর্থাৎ লিখে তোমাকে বোঝাতে হবে। সাপোজ আমার যতদূর মনে হয় যে গ্লোবাল যে ওয়ার্মিং যে ব্লগটা আমি তোমাদেরকে দিয়েছি, গ্লোবাল ওয়ার্মিং ব্লগটা কিন্তু আসার চান্সটা একটু বেশি আছে। তাহলে এই পোর্শনটা ভালো করে দেখবে। আর আমার প্ল্যাটফর্মের মধ্যে আমি যতগুলো রাইটিং তোমাদের জন্য লিখে রেখেছি বা আমি পোস্ট করেছি, আমার প্লে লিস্টের মধ্যে যে পরে তোমরা অবশ্যই দেখে নেবে, সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আমি সেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট রাইটিং পোর্শন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে আমার প্ল্যাটফর্ম থেকে দিয়েছি। দরকার হলে অবশ্যই আজকের মধ্যে, বারবার ধরে বলছি আজকের মধ্যে কিন্তু দেখে নেবে, কালকে দেখবো এমনটা কিন্তু নয়, আজের মধ্যেই বাংলা পরীক্ষা শেষ করে এসে দেখে নেবে। তাহলে ভালো করে যেগুলো বললো মনে রাখবে।
কথাগুলো, যে প্রত্যেকটা পয়েন্ট টু দি পয়েন্ট হবে। যে কোনো কোশ্চেন অ্যান্সার তুমি লিখছো, সেটা 2 মার্কস হোক 6 মার্কস হোক, যে কোনো কোশ্চেন তুমি লিখছো, কোশ্চেন এর অ্যান্সারটা যেন তোমার টু দি পয়েন্ট হয়, যা চেয়েছে তাই। তোমার মনে হতেই পারে আমি এটা সপক্ষে একটু বেশি লিখতে পারবো, তোমার অহেতুক লেখে কোনো সময় নষ্ট করে কোনো লাভ নেই, দরকার নেই। যিনি শিক্ষক খাতাটা দেখবেন, যিনি শিক্ষিকা খাতাটা দেখবেন, অবশ্যই কিন্তু তিনি তোমার যে লেখাটা সেটাকে প্রাধান্য দেবে না। যদি অতিরিক্ত তুমি লিখে দাও, তোমার মনে হয় তোমার 30টা শব্দের মধ্যে লিখলে ভালো হয়, তুমি সেখানে 60টা শব্দ দিয়ে দিলে, সেটা অহেতুক হয়ে গেল, কোনো প্রয়োজন নেই। উত্তরটাকে সবসময় টু দি পয়েন্ট রাখবে, যেন প্রশ্নে যেটা চেয়েছে সেটাই যেন তোমার উত্তরে থাকে, বাড়তি লেখার কোনো প্রয়োজন নেই। অনেকে আমরা আছি এমনও মনে করি যে 4টা কোশ্চেন দেওয়া আছে, আমি 4টাই পারবো, 4টারই অ্যান্সার লিখে দিয়ে আসলে। হয়তো দেখা গেল যিনি শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া খাতাটা দিচ্ছেন, তিনি কিন্তু তোমার প্রথম 2টা কোশ্চেন দেখবেন, বাকিগুলো আর দেখবেন না। তাহলে লিখে তো কোনো দরকারই নেই, লেখার কোনো দরকার নেই। তাই যেটুকু চেয়েছে, যতটুকু তোমার প্রয়োজন, ততটুকু তুমি পরীক্ষাতে লিখে দিয়ে আসবে। কথাগুলো ভালো করে মনে রাখবে। আর খাতা যেন সব সময় সুন্দর হয়, কারণ সুন্দর হাতের লেখা, সুন্দর প্রেজেন্টেশন যিনি শিক্ষক বা শিক্ষিকা দেখবেন, তারও কিন্তু দেখতে মন যাবে। আর হাতে লেখা যদি ঠিকঠাক না হয়, স্পষ্ট না হয়, পরিষ্কার না হয়, তাহলে মনের মধ্যে থেকে ওই দেখার জন্য প্রবণতাটাই তৈরি হবে না। তাই খাতা সবসময় সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আসবে। তোমরাই সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের ক্ষেত্রে নাম্বারের হেরফের হবে না, একটু লিখে আসলেই হবে। তবে লিখে আসতে হবে, ফাঁকা খাতায় তো নম্বর দেওয়া যায় না, ফাঁকা খাতা কোনো মতেই রাখবে না, সবসময় খাতার মধ্যে উত্তরটা লিখে আসবে। প্রশ্ন নিয়ে চিন্তা করার কিছু নেই, প্রশ্ন একদম সহজ পড়বে, তোমরা শুধু এমন মনোভাব তৈরি করবে মনের মধ্যে থেকে যে আমি যেমনই কোশ্চেন পড়ুক আমি উত্তর লিখে আসতে পারবো। এরপর অনেকের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে যে স্যার কোন কোশ্চেন গুলো একটু বেশি পরিমাণ আসতে পারে, যে এগুলো একটু বেশি বললে ভালো হয়। তো প্রথমে বলবো ডাউন দ্য রেবিট হোল থেকে আমি প্রথমে তোমাদেরকে বলছি, একটু খেয়াল রেখো। সমস্ত কোশ্চেন তোমরা পড়েছো, এর আগে আমি বলেওছি, আমার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই কোশ্চেনের যে ভাগগুলো যেটা আজকে বলছি, একটু বেশি পরিমাণে এই কোশ্চেনগুলো পড়বে। আর সব থেকে যেটা ভালো হয়, এই টেক্সটটা যদি নিজেরা ঠিক করে আয়ত্ত করে নিয়েছো, তাহলে যে কোনো কোশ্চেন পড়ুক তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি প্রথমে ডাউন দ্য র্যাবিট হোল থেকে বলছি। ডাউন দ্য র্যাবিট হোল। এই ডাউন দ্য র্যাবিট হোল যে গল্পটা আছে বাই লুইস ক্যারল, এখান থেকে তোমরা টাইটেলটা একটু দেখবে, টাইটেলটা দেখবে, আর দেখবে কি যে এক্সপিরিয়েন্স অফ এলিস, এক্সপিরিয়েন্স অফ অ্যালিস, অ্যালিসের যে অভিজ্ঞতাটা, বা ওই অ্যালিস যখন পড়ে যাচ্ছিল তখন যে যে জিনিসগুলো দেখেছিল, সবগুলো আমার প্ল্যাটফর্মের মধ্যে কোশ্চেন দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এইগুলো বলবো। আর 3 কোশ্চেন্স থেকে বলছি, 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। এই 3 কোশ্চেন থেকে যে 3টা কোশ্চেন কি ছিল, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার। যারা যে তিনটি প্রশ্ন মনের মধ্যে এসেছিল, সেই 3টি প্রশ্ন কি ছিল? আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে জার, এটা রাশিয়ান অ্যাকসেন্টে বলা হয়। এই জারের পরিবর্তে যদি কিং লেখা থাকে তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, জার আর কিং দুটো একই ওয়ার্ড। ব্যাস, তাহলে এখানে দেখলে প্রশ্নগুলো কি ছিল। তারপরে এই বিষয়টা দেখবে যে কেন, হোয়াই দ্য জার ডিসাইডেড টু মিট দ্য হারমিট। হারমিট, কেন যার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে, ব্রড কোশ্চেনের জন্য বলছি। আচ্ছা, এরপর দেখবে যে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, ওই যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেওয়া হয়েছিল। আর এই কোশ্চেনটা দেখবে যে লাইন তুলে কোশ্চেনগুলো থাকে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। যে যে কোশ্চেনগুলো আমি এখান থেকে দিয়েছি সবগুলো কিন্তু একবার আজকের মধ্যেই রিভাইজ দিয়ে দেবে, এর বাইরে কোশ্চেন অবশ্যই আসবে না।
নেক্সট পার্ট আমরা পোয়েমে চলে আসি। পোয়েম পোর্শন থেকে অর্থাৎ পোয়েট ভার্স থেকে আমরা প্রথমে দেখতে পারি কি সনেট 73। সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এখান থেকে আমরা সিম্বলস গুলো দেখতে পারি। সিম্বলস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা ইমাজারি সিম্বলস বা ইমাজারি, এই কোশ্চেনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর যদি আমরা দ্য গ্রিন হাউস এফেক্ট দেখি, দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। গ্রিন হাউস এফেক্ট খুব মডার্ন একটা পোয়েট্রি, এটা আমাদের অ্যান্সার লেখার জন্য খুব সহজ হবে। এখান থেকে ফিউচার পিকচারটা ভালো করে দেখে রাখবে। ফিউচার পিকচার অফ দ্য সিটি, শহরের যে ভবিষ্যৎ ছবিটা, বা এই ফিউচার পিকচার বাদ দিলেও আর একটা যে পোর্শন থাকে সেটা হচ্ছে কি, যে মেসেজ, কি মেসেজ তিনি ব্যবহার করেছেন, মেসেজটা, এগুলো হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে খুব গুরুত্বপূর্ণ পার্ট। এরপর যেটা আছে সেটা কি না, হক রুস্টিং। হক রুস্টিং, হক রুস্টিং বাই টেড হিউজেস। এখান থেকে ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আসতে পারে হক রুস্টিং থেকে থিমটা বলতে পারি, THEME, এই থিম বিষয়টা, এর উপর কিন্তু কোশ্চেন গুলো আসতে পারে। আর যদি আমাদের ড্রামা পোর্শন থেকে দেখি, ড্রামা পোর্শন অর্থাৎ রাইডার্স টু দ্য সি বাই JM সিং, সেখান থেকে ক্যারেক্টার গুলো ভালো করে দেখবে, ক্যারেক্টার গুলো দেখবে আর টাইটেলটা দেখে রাখবে। ক্যারেক্টার আর টাইটেল, আর যে সমস্ত ভাঙা কোশ্চেন গুলো বা লাইন তুলে কোশ্চেন গুলো আমার প্ল্যাটফর্মে দেওয়া আছে, সেগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে দেখে নেবে। এর বাইরে কোশ্চেন অবশ্যই আসবে না। এরপর গ্রামার পোর্শন। গ্রামার পোর্শন তো খুবই সোজা, আমি বলে দিয়েছি। গ্রামার পোর্শন থেকে শুধুমাত্র সিনথেসিস পার্টটা, দুটো বাক্য থাকছে, যে কোনো একটা আমাদেরকে লিখতে হচ্ছে, সেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হতে পারে। এরর কারেকশন পার্ট থাকছে, আর শূন্যস্থান পূরণ থাকছে। গ্রামার পোর্শন একদম জলের মতো সহজ। আর ব্লগ রাইটিং আর ইমেল রাইটিং এর ব্যাপারে আসি। আমার প্ল্যাটফর্মে আমি ইমেল রাইটিং 4 থেকে 5টা মনে হয় দিয়েছি। এই 4 থেকে 5টা ইমেল রাইটিং এর মধ্যে 5টাই ভালো করে দেখে রাখবে, অনায়াসে তুমি পরীক্ষাতে লিখতে পারবে। আর ব্লগ রাইটিং একটু বেশি আমার প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে দিয়েছি। তার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনকে যদি আমি দেখি, সেই প্রেজেন্ট সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা একটু বেশি পরিমাণ আসার চান্স আছে। বাকি ব্লগ রাইটিং গুলো দেখে নেবে, এমনকি নিয়মটা ভালো করে দেখে রাখবে যে কি করে ব্লগ রাইটিং লিখতে হয়। এই সমস্ত কথাগুলো একটু মাথার মধ্যে রেখে পরে পরীক্ষায় বসো, শান্তভাবে পরীক্ষায় বসো, দেখবে কোন রকম কোনো সমস্যার মুখোমুখি তোমরা হচ্ছ না। পরীক্ষা ভালো করে দেবে। সবসময় এই জিনিসটা মাথার মধ্যে রাখবে যে পরীক্ষা আমি ভালোভাবে দেব, যেমনই কোশ্চেন পড়বো না কেন পরীক্ষায় আমি লিখতে পারবো। বেস্ট অফ লাক সবাইকে। সবাই মন দিয়ে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। থ্যাংক ইউ।